জ্বালানির সংকটে ধুঁকছে শিল্প খাত, উৎপাদন কমেছে 40% পর্যন্ত, বেতন ভাতা পরিশোধের চাপে অনেক কারখানা। বিনিয়োগ টানতে কমানো হলো নীতি সুধার, আকৃষ্ট হবেন উদ্যোক্তারা, আশা নিয়ন্ত্রক সংস্থার। জ্বালানি সংকট সমাধানের তাগিদ। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, কিন্তু তার আগে যে বিশাল বেকারত্ব, যে শিল্প এবং ব্যবসা প্রসারের যে স্থবিরতা, এটা কাটিয়ে ওঠা। আপনার এনার্জি সিকিউরিটিটা আমাদের ব্যাহত হয়েছে, গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ সেবা পাচ্ছি না, এবং পোর্ট ফ্যাসিলিটি থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমাদের কস্ট অফ ডুইং দ্য বিজনেস বেশি। কাঁচামরিচ আমদানির প্রস্তুতি চলছে, অনুমতি পেল হিলি বন্দরের 11 আমদানিকারক। চলছে আইপি সংগ্রহের আবেদন যাচাই কার্যক্রম। দর্শক, আমন্ত্রণ বিজনেস টুডেতে। আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তীব্র হচ্ছে জ্বালানির সংকট, কমছে শিল্পের উৎপাদন সক্ষমতা, বিশেষ করে পোশাক খাত চরম বিপত্তিতে। নির্দিষ্ট সময়ে ক্রয় আদেশের পণ্য সরবরাহ, ব্যাংকের ঋণ পরিশোধের চাপ, নতুন অর্ডার নেওয়ার ক্ষেত্রে প্রভাব ও বেতন ভাতা পরিশোধে দেখা দেবে সমস্যা। পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টা আছে, কিন্তু সুফল মিলবে কবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সমস্যার কারণে 40% কমেছে উৎপাদন সক্ষমতা। এতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে লড়াইয়ে টিকে থাকা কঠিন। উৎপাদন ধরে রাখা গেলে স্বস্তিতে থাকে বিপুল সংখ্যক মানুষ, কারণ শিল্পের চাকা ঘুরলেই নিশ্চিত হয় কর্মসংস্থান। এক্ষেত্রে নির্ভরতার নাম তৈরি পোশাক এবং বস্ত্র খাত। কিন্তু দীর্ঘ যাত্রার পর কিছুটা ক্লান্ত এই শিল্প খাত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে এই খাতের থমকে যাবার উপক্রম। সাম্প্রতিক তীব্র হয়েছে জ্বালানি সংকট, অর্থাৎ বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। 1 মাস ধরে চলা জ্বালানি সংকটে যেন কাহিল অবস্থা। কারখানায় বিদ্যুৎ থাকছে না গড়ে 5 থেকে 6 ঘন্টা, গ্যাসও থাকছে না দিনের বেশিরভাগ সময়। ফলে উৎপাদন কমেছে 40%। দৈনিক আমরা 135 মিলিয়ন এক্সপোর্ট করি, এবং আমাদের এই এখনকার জ্বালানির সমস্যার কারণে আমাদের 40% আমাদের ক্যাপাসিটি, অর্থাৎ 60% ইফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। ল্যান্ড বেস স্টোরেজ সিস্টেম করতে হবে। এলএনজির উপরে আগামী আমাদের 3-4 বছর 5 বছর নির্ভরতা থাকতে হবে, সেই জন্য এলএনজি ইম্পোর্ট করতে হবে। এক্সপ্লোরেশন করার জন্য কাজ করতে হবে, যেটা টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে। বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি এখন তৈরি পোশাক খাত। বিদ্যুৎ ও গ্যাস না থাকায় রপ্তানি বিলম্ব হচ্ছে, অনেক ক্ষেত্রে করতে হচ্ছে এয়ার শিপমেন্ট। এতে বাড়ছে ব্যয়। নতুন ক্রয়াদেশ পাবার ক্ষেত্রেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রয়াদেশে ধাক্কা লাগলে ব্যাংক ঋণের অর্থ পরিশোধও বিলম্ব হতে পারে। যথাসময়ে বেতন ভাতা পরিশোধেও চাপের মুখে পড়বেন অনেক উদ্যোক্তা। একই সঙ্গে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েও আছে উদ্বেগ। কোনো নির্দিষ্ট আমার মেম্বারের যদি অর্ডার ক্যান্সেল হয়, তাহলে সে দিউলিয়া হয়ে যেতে পারে। অর্ডার যদি এয়ার ফ্রেটে কনভার্ট হয়, সে দিউলিয়া হইতে পারে। আবার যদি কোনো নির্দিষ্ট মেম্বার বাইরের সাথে নেগোশিয়েট করে যদি শিপমেন্টের এক্সটেন্ডেড করে করতে পারে, তাহলে বেঁচে গেল। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়াররা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়াররা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে, তাহলে এইখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করার চেষ্টা একটা অনেক বায়ারের চলে আসছে। উৎপাদন ধরে রাখতে উদ্যোক্তাদের নানামুখী প্রচেষ্টা দৃশ্যমান। জোড়াতালি দিয়ে সংকটের এই সময় শেষ করার উদ্যোগ নিয়েছে বেশিরভাগ শিল্প মালিক। কিন্তু দীর্ঘ সময় এমন সংকটে টিকে থাকা কঠিন, কারণ সুবিধাজনক অবস্থানে এখন প্রতিযোগী দেশ। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই, আর যদি ডিসকাউন্ট করতে হয় মিনিমাম 25 থেকে 30% ডিসকাউন্ট করতে হবে। তার মানে দুইটাই আমাদের বিশাল একটা লস। তাহলে এই লসের দায়টা কে নিবে? এই মাসের বেতন দেওয়ার জন্য অগাস্ট মাসের প্রথম সপ্তাহে একটা সফট লোন যদি দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক বা সব শিডিউল ব্যাংকগুলির মাধ্যমে, এটা বিশাল উপকার হবে রপ্তানিকারকদের জন্য, কারণ এই মাসের বিশাল একটা রপ্তানি কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের। শুধু পোশাক খাতি নয়, জ্বালানি সংকটে উৎপাদনমুখী বিভিন্ন খাতের এখন ত্রাহি দশা। কার্যকর পদক্ষেপ না নিলে তৈরি হতে পারে সামাজিক সংকট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা ও আশেপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে গ্যাসের সংকট।
চাপ কমে যাওয়ায় সিএনজি পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। এতে বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। লাইনে গ্যাস না থাকায় বাসাবাড়ির রান্নায় ঘটছে বিঘ্ন। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেকে শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতা উৎপাদন চালাতে পারছে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে। তারপর হয়তো সংকট কিছুটা কমবে। ফেরিতে আজকে 2-3 দিন আসলে তীব্র গ্যাস সংকট চলতেছে। গ্যাস সংকটে থাকার কারণে আমরা আসলে এখানে অনেক কষ্ট করতেছি। বাইরে খাওয়াই বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে। কেমনে আমরা গ্যাস নাই কেমনে খাওয়াবো? সরকারে আমাদেরকে গ্যাস দিচ্ছে না এবং যখন তখন লাইনের গ্যাস বন্ধ করে দিচ্ছে। রাত 3টার সময় এসে পাম্পে দাঁড়াইলে ওই 100 প্রেসারের গ্যাস পাই অর্ধেক। আমরা তো নিজের গাড়ি চালা যাই একটু অবাকরে, তারা হাজিরায় গাড়ি চালা তারা তো হাজিরাই দিতে পারে না। 400 টাকা হাজিরা দিলে থাকে কি? এখানে যে গ্রাহকগুলো আসে তাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাস দিতে পারছি না, কারণ প্রেসার অনেকটাই কম। ঘন ঘন লোডশেডিং বন্ধ করা সহ 7 দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সকালে প্রেস ক্লাব চত্বর থেকে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে জেলেরা। 7 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। আগামী 7 দিন আমরা দেখব। 7 দিন পরে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। দরকার হয় আমরা অফিসগুলোতে তালা মেরে বন্ধ করে দেব। তারপরেও আমরা বরগুনার দাবি আমরা আদায় করে ছাড়ব। বরগুনা জেলাতে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎ এখানে দিয়ে তারপর তারা অন্যত্র বিদ্যুৎ নিয়ে যাক। অবশেষে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে নীতি সুদহার। বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফেরাতে 0.50% কমিয়ে নীতি সুদহার 9.5% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা বলছে, এর ফলে ঋণের সুদহার কমবে, যা বিনিয়োগে উৎসাহিত করবে উদ্যোক্তাদের। যদিও অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির সংকটের সমাধান না হলে পূরণ হবে না নতুন বিনিয়োগের আশা। নিত্যপণ্যের দাম বাড়লে বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। হিসাব মেলে না আয় ব্যয়ের। তাই উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে টাকার যোগান কমানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। কয়েক দফা বাড়িয়ে নীতি সুদহার নিয়ে যাওয়া হয় 10%। এতে কিছুটা কমে মূল্যস্ফীতি। 2 অঙ্ক থেকে নেমে আসে 1 অঙ্কের ঘরে। যদিও গেল কয়েক মাস ধরে তা আবারও বাড়তে শুরু করেছে। এদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এর নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবাহে। মে মাসেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 5%-এর নিচে, যা গেল কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় প্রায় 2 বছর পর কঠোর মুদ্রানীতি থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে গতি ফেরাতে 0.50% কমিয়েছে নীতি সুদহার। মূলত শিল্পায়ন, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণ করা এবং এটাকে উৎসাহ দান। ব্যাংক ঋণে সুদের হার শিল্পায়নের ক্ষেত্রে এই মুহূর্তে একটা বড় বাধা। এই বাধাকে যাতে দূর করা যায়, যাতে লেন্ডিং রেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, কিন্তু তার আগে যে বিশাল বেকারত্ব, যে শিল্প এবং ব্যবসা প্রসারের যে স্থবিরতা, এটা কাটিয়ে ওঠাটা প্রধানত ফোকাস হবে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরাও। তারা বলছেন, বাজার ব্যবস্থা ঠিক না করে শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এটি প্রমাণিত। তবে নীতি সুদহার কমানোই বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির আশা কতটা পূরণ হবে তা নিয়ে সন্দেহ আছে তাদের। বলেন, জ্বালানির অনিশ্চয়তা দূর না হলে নতুন বিনিয়োগে আগ্রহী হবে না উদ্যোক্তারা। নতুন বিনিয়োগ না আসার পেছনে দুটো কারণ। একটা হচ্ছিল আমাদের অবকাঠামো স্বল্পতা, আপনার এনার্জি সিকিউরিটিটা আমরা ব্যাহত হয়েছে, আর গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ সেবা পাচ্ছি না, এবং পোর্ট ফ্যাসিলিটি থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমাদের কস্ট অফ ডুইং দ্য বিজনেস বেশি। কিন্তু ওভারঅল যে স্থবিরতা চলছে, সেই স্থবিরতা না কাটিয়ে উঠতে পারলে কিন্তু কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি হয়নি। এই মুহূর্তে প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড শুধু ইন্টারেস্ট রেট কমিয়ে বাড়ানো যাবে না, কারণ মূল সমস্যা হয়ে গেছে এনার্জি। সুতরাং আমার যদি এনার্জি সাপ্লাই আনইন্টারাপ্টেড না হয় বা মিনিমাম লেভেলটা না থাকে, তাহলে তো প্রোডাকশনে
প্রোডাকশন মেনটেন করাটা ডিফিকাল্ট, তাহলে ফাইন্যান্স নিয়ে কি করবে? তো সেই দিক থেকে চিন্তা করলে এই যে 0.5% কমিয়েছে, তাতে হয়তো ইনফ্লেশনের এমন কোনো বড় ক্ষতি হবে না, কিন্তু ক্রেডিট ডিমান্ড বাড়বে নাকি সেটা নিয়ে সন্দেহ রয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে কিনা তা নির্ভর করছে ব্যবসার পরিবেশ এবং ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার উপর। তবে সুদের হার কমায় নিয়ন্ত্রণের বাইরে থাকা মূল্যস্ফীতির উপর নতুন চাপ তৈরি করতে পারে বলেও আশঙ্কা আছে অনেকেরই। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরে 11 জন আমদানিকারককে দেওয়া হয়েছে 3,400 টন কাঁচামরিচ আমদানির অনুমতি। আইপি সংগ্রহের অনেক আবেদন যাচাই চলছে। আমদানির অনুমতি পাওয়া ব্যবসায়ীরা ভারতের রপ্তানিকারকদের সাথে যোগাযোগ শুরু করেছেন। চলছে ঋণপত্র খোলা সহ অন্যান্য কার্যক্রম। প্রক্রিয়া শেষে বিকেল নাগাদ অথবা আগামীকাল থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে। আমদানিকারক নূর ইসলাম জানান, ভারত থেকে আমদানি শুরু হলে দেশের বাজারে দাম অনেকটাই কমে আসবে। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংকনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বেলা 12:30 পর্যন্ত হিলি স্থলবন্দরের 11 জন আমদানিকারক 3,400 টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়। চাহিদা মাফিক সরবরাহ না থাকায় দাম 400 টাকায় পৌঁছায়। সবশেষ গত বছরের 20 নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল। সবাই মোটামুটি আমদানি আইপি পাওয়ার জন্য আবেদন করছে, আমিও করছিলাম। অলরেডি আমি 500 টনের আইপি পেয়েছি। আজকে 3400 মেট্রিক টন কাঁচামরিচের আমদানি অনুমতি দেওয়া হয়েছে হিলি স্থলবন্দরে। 11 জন আমদানিকারক আমদানির অনুমতি পেয়েছে। গ্রামীণফোন শ্রমিক কর্মচারীদের 5% বিলম্ব বকেয়া পরিশোধ না করায় সরকার 13,000 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ করেছেন গ্রামীণফোন 5% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ। অবিলম্বে বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে সংগঠনটি। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন করেন পরিষদের সদস্যরা। নেতৃবৃন্দ জানান, 4,300 জন সুবিধাভোগীর প্রত্যেকের প্রাপ্য 33,147 কোটি টাকা। তবে দীর্ঘদিনের বিরোধে দ্রুত নিষ্পত্তির স্বার্থে সংগঠনটি একটি সমঝোতা প্রস্তাব উত্থাপন করেছে। প্রস্তাবনা অনুযায়ী কর পরিশোধের পর প্রত্যেক সুবিধাভোগী 10 কোটি টাকা গ্রহণ করতে প্রস্তুত। এতে সরকার কমপক্ষে 13,000 কোটি টাকার রাজস্ব পাবে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিভিন্ন সময়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ হয়েছে, আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে, কিন্তু শ্রমিকদের লভ্যাংশের 5% বিলম্ব ফি পরিশোধ করেনি। জন প্রতি মাত্র 10 কোটি টাকা করে দাবি করছি। এই 10 কোটি টাকা করে যদি আপনারা আদায় করে দেন, তাহলে টোটাল 43,000 কোটি টাকার একটা ব্যাপার ঘটবে। সেখান থেকে সরকার 13,000 কোটি টাকা রাজস্ব পাবে। 59,000 কোটি টাকা ঋণ করেছে ব্যাংক থেকে। আমরা দেখতে পাচ্ছি সরকার এই রাষ্ট্রটা পরিচালনার জন্য, এই 20 কোটি মানুষের পেটটা চালানোর জন্য তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন সোর্স থেকে উপার্জনের চেষ্টা করছে। নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন IOM এর উপ মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশনের চ্যাম্পিয়ন দেশ বাংলাদেশ, তাই জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতেও ঢাকা প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে IOM এর সহযোগিতা কামনা করেন শামা ওবায়দ। পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিসহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আন্তর্জাতিক শ্রম বাজারে নতুন সুযোগ সৃষ্টি এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ যে কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। বারেক বিল্ডিং মোড়ে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। এর আগে একই দাবিতে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দাবি আদায়ে আগামী 15 আগস্ট নগরীতে নাগরিক কনভেনশনের ঘোষণা দেন তারা। শ্রমিক নেতারা বলেন, স্বয়ংসম্পূর্ণ বন্দর কোনোভাবেই কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া যাবে না। বিদেশি প্রতিষ্ঠান আসলে বন্দর
বন্দরের পাশে থাকা ইপিজেড, ইস্টার্ন রিফাইনারি সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি তাদের। এর আগেও একই দাবিতে নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আমাদের আন্দোলন চলবে, আমরা সরকারের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করছি, যেটি বাংলাদেশের নৌবাহিনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবস্থাপনায় এটা চালু রাখা। একটা মানুষের হৃৎপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষ আর জীবিত থাকতে পারে না। সুতরাং চট্টগ্রাম বন্দর যদি কোনো কারণে বিদেশি বা দেশি কোনো লুটেরার কাছে চলে যায়, তাহলে বাংলাদেশ তার পথ হারাবে। এই আন্দোলন মাফিয়া থেকে মুক্ত করা পর্যন্ত আমরা চালিয়ে যাব। শেরপুরের সরকারি বরাদ্দের সার দেদারসে বিক্রি হচ্ছে কালো বাজারে। একে তো সরকারের লোকসান, তার উপর কৃত্রিম সংকট তৈরির অভিযোগে 15 জন ডিলার এবং 5 দোকান ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। গেল 22 জুলাই শেরপুর সদর থানায় মামলাটি করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। দাবি, গত 6 মাসে প্রায় 14 কোটি টাকার সার লোপাট করেছেন অভিযুক্তরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। সম্প্রতি শেরপুর শহরের নিউ মার্কেট ও রঘুনাথপুর বাজার সহ বিভিন্ন এলাকার সার ডিলারের দোকানে হঠাৎ পরিদর্শনে যান কৃষি বিভাগের কর্মকর্তারা। যাচাই বাছাই করতেই বেরিয়ে আসে অনিয়মের তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 4,412 মেট্রিক টন ইউরিয়া, 821 মেট্রিক টন ডিএপি এবং 134 মেট্রিক টন টিএসপি সার খোলা বাজারে বিক্রি না করে অধিক মুনাফার আশায় পাচার করা হয়েছে কালো বাজারে, যার বাজার মূল্য প্রায় 14 কোটি টাকা। সরকারি বরাদ্দের এমন অনিয়ম করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে জেলা সদর থানায় 20 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সেই খুচরা বিক্রেতা এবং কৃষকদেরকে আমি শনাক্ত করে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এই সারটুকু পেয়েছেন কিনা, তারা তখন কয়েকজন বলে যে আমাদেরকে 20 বস্তা দিলে লিখেছে 200 বস্তা, বা অনেক কৃষককে সার দেয় নাই, তাদের নামে ভুয়া ভাউচার করেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তাদের নামে ভুয়া ভাউচার তৈরি করে 300 থেকে 500 বস্তা পর্যন্ত সার উত্তোলন দেখানো হয়েছে। বাস্তবে কোনো সারই পাননি তারা। আমার বিরুদ্ধে একটা লেখা হয়েছে 300 বস্তা সারের, এই সারটা আসলে আমি পাইনি। 20 বস্তা লাগে তখন 10 বস্তা, ওই যে অর্ধেক করে ভাগ করে দেয়, রিকোয়েস্ট করে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছ থেকে নিয়ে এইভাবে চালাই। মাঠে সারের এমন হাহাকার ও কালোবাজারের কারণে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় সাধারণ কৃষকরা। সার ইউরিয়া সার দেওয়ার সময় মতন চাইলে পাই না, দোকানে যাই দাম বেশি চায়। পাচার না করতে 2 দিন পরে পরে সিন্ডিকেট করে দাম বাড়ে, অন্য জায়গায় সার পাচার করতে যাতে বিষয়টি যাতে সবাই একটু লক্ষ্য করে। তবে অভিযোগ অস্বীকার করেছে সার ডিলাররা। আর অভিযুক্ত মির ট্রেডার্সের স্বত্বাধিকারী সংবাদ প্রচার না করার অনুরোধ জানান। এটা হয়রানিমূলক মামলা করছে আমাদেরকে, হ্যারাসমেন্ট করার লেগে। এখন উজ্জ্বল এস্টাবলিশ করো, কারণ আমাদের যে কেস কামারে যেটা আছে, এটা একটা মীমাংসায় বসতেছি যাতে ও কেসটাকে উইথড্র করে নেয়। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কৃষি খাতের এমন অনিয়মের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মামলাটি এখন তদন্তনাধীন অবস্থায় আছে এবং তদন্ত শেষে জানা যাবে যে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এটার যে ওই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এসব ঘটনার মাঝেও 34 বস্তা সার পাচারকালে আটক করে এলাকাবাসী। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,885 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 6 পয়েন্ট কমে 1,186 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,204 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 1,210 কোটি 51 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 1,257 কোটি 62 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 165টি প্রতিষ্ঠানের, কমেছে 169টির। অপরিবর্তিত ছিল 59টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট 40 কোটি 32 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ও মুন্নো ফেব্রিক লিমিটেড। এবার চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 42 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,751 পয়েন্ট। সিএসসিএক্স সূচক কমেছে 20 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 47 পয়েন্ট। সকাল থেকে লেনদেন হয়েছে 22 কোটি 62 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 9 কোটি 82 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 240টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 104টির, কমেছে 99টির, আর অপরিবর্তিত ছিল 37টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী মাস থেকে বৈশ্বিক জ্বালানি তেলের উৎপাদন দৈনিক 1,88,000 ব্যারেল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোট। যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান। 2023 সালে সরবরাহ কমিয়ে দৈনিক 1.65 বিলিয়ন ব্যারেলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা পরিবর্তন করে নেওয়া হবে নতুন উদ্যোগটি। বৈশ্বিক তেল বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, জানিয়েছে সদস্য দেশগুলো। আগে সংযুক্ত আরব আমিরাত এই জোটের অন্তর্ভুক্ত থাকলেও গত মে মাসে ওপেক ত্যাগ করে দেশটি। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, এরই মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা তিনি মন্ত্রিসভায় পেশ করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই দাবি করেছেন, বিদ্যমান পথগুলোর বাইরে হরমুজের নতুন একটি সামুদ্রিক পথ খোলার বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে। বলেন, দুদেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখেই হবে নতুন এই রুট। তার দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথটি আর কখনোই পূর্বের অবস্থায় ফিরবে না। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।